ছোটবেলায় বাবা মায়ের সঙ্গে নিরঞ্জন লন্ডনে চলে এসেছিল। তখন তার বয়স 7 কি 8। অভিরঞ্জন, নিরঞ্জনের বাবা, সেখানে কোনো এক প্রতিষ্ঠানে চাকরি করতেন। দিনরাত পালা করে যত্নে নিয়মে কাজের জোরেই কর্তৃপক্ষ তাকে পাকাপাকিভাবে থাকার অনুমতি দিয়েছিল। ফলে নিরঞ্জনকে ছোটবেলাতেই পড়াশোনা, বন্ধু, খেলার মাঠ সবই পাল্টাতে হয়েছিল। নতুন দেশের নিয়ম মানতে মানতে এসে বড় হয়েছে, কিন্তু ঘরের ভিতর ভাষা বদলায়নি। মা বাবা বাংলাতেই কথা বলতেন, তাই নিরঞ্জনের জিভে বাংলা ডাল ভাতের মতোই স্বচ্ছন্দ রয়ে গেল। আজ কেটে গেছে দীর্ঘ 30টা বছর। অভিরঞ্জন নেই। হৃদযন্ত্রের ব্যারামই তাকে অকালেই টেনে নিয়েছে। মা বেঁচে আছেন, নীরব, ধীর আর ঘর সামলানো সেই চিরচেনা ছন্দে। তাদের দেশের বাড়ি বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রাম ছাতিমতলায়। সেখানে এখনো নিরঞ্জনের দাদু আছেন। একসময় দাপটে জমিদার মশাইয়ের নায়েব ছিলেন। তার কথা পুরো গ্রাম মেনে চলত। কথায় ছিল ওজন, কিন্তু এখন বয়সের ভারে শরীর একেবারে নুয়ে পড়েছে। দেখাশোনার জন্য একজন কেয়ারটেকার রাখা আছে। অভিরঞ্জন বেঁচে থাকতে প্রতি মাসে টাকা পৌঁছে যেত গ্রামে, আজও পৌঁছে যায়। সেই সময় লন্ডন থেকে তিনি পোস্ট অফিসে আন্তর্জাতিক মানি অর্ডার করতেন। সেটাই উপডাকঘরে ডাঙিয়ে কেয়ারটেকার বাজার, সদাই আর চিকিৎসার খরচ মেটাত। বিদেশে থাকলেও শিকড়ের সঙ্গে এই সূত্রটাই ছিল সবচেয়ে দৃঢ়। নিরঞ্জনের মনে পড়ে না শেষ কবে সে দেশের বাড়িতে গিয়েছিল। সময়ের ধুলো স্মৃতির পাতায় জমে থাকে, আর হাত বুলালেই উড়ে যায়, কিন্তু ছোঁয়ার সাহস হয় না। তবু একদিন সপ্তাহের সে নির্জন দুপুরে খাবার টেবিলে মায়ের সঙ্গে কথায় কথায় বেরিয়ে এলো বহুদিনের সেই চাপা ইচ্ছেটা। মা, ভাবছি একবার দেশের বাড়িটা ঘুরে আসবো। আমি তো তোকে বাধা দিইনি কখনো। তোর বাবা বেঁচে থাকলে হয়তো দিত। তবু বলছি, খুব সাবধানে যাবি যদি যাস। ওখানে এমন কিছু ঘটে গিয়েছিল যার জন্য আমরা দেশ ছেড়ে এসেছিলাম। এই কথাটা সবসময় মাথায় রাখবি। চিন্তা করবে না মা, কটা দিন থাকবো, ঘুরবো, দাদুর সঙ্গে সময় কাটিয়ে চলে আসবো। দাদুকে একবার বোঝাবো, রাজি হলে নিয়ে আসবো। কতবার বলেছি তাকে, দেশের ভিটে বাড়ি ছেড়ে উঠবেন না উনি। যা দেখ, তুই গিয়ে বললে যদি মনটা পাল্টায়। কথা সেখানেই পাকাপাকি হয়ে গেল। নিরঞ্জন মাসখানেক নীরবে প্রস্তুতি নিল। অফিস থেকে ছুটি, ভিসা, টিকিট, দাদুর জন্য কিছু উষ্ণ সোয়েটার আর মায়ের হাতে বাঁধাই করা পুরনো কয়েকটা ছবি। যাওয়ার আগের রাতটায় মা চুপচাপ নিরঞ্জনের ব্যাগে গুছিয়ে দিলেন প্যাকেট মুড়ি, চানাচুর, দুটো সাদা ধুতি দাদুর জন্যে, আর গ্রামের সম্পূর্ণ ঠিকানাটা একটা সাদা কাগজে পুঙ্খানুপুঙ্খভাবে লিখে দিলেন। লন্ডনের হিথ্রো থেকে দীর্ঘ উড়ান। জানলার ওধারে অনবরত নড়ে ওঠা নীল ধূসর মেঘ, আর ভেতরে নিস্তব্ধতার সঙ্গে গুঞ্জরিত ইঞ্জিনের শব্দ। কলকাতায় অবতরণ করতে করতে আকাশে ছিল পাতলা সোনালি আলো, ভিজে গরমের নিজস্ব এক নরম তাপ। বিমানবন্দর থেকে ট্যাক্সি ধরে সে শহরের বুক চিরে এলো সোজা হাওড়া। গঙ্গার জল তখন গোধূলির আলোয় ধাতব। গাড়ি ছুটতে ছুটতে সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় একটা অদৃশ্য কাঁপুনি যেন বুক পেরিয়ে গেল। হাওড়া স্টেশনের কোলাহল, চা চা মালবাহী ঠেলাগাড়ির ঝনঝন, সবকিছু কানে পুরনো সুরের মতো লাগে, তবু আজ নতুন, যেন সবই শুধুমাত্র চলচ্চিত্রে দেখা। আর আজ আজ নিরঞ্জন চোখের সামনে নিজে অনুভব করছে সমস্তটা। হাওড়া বর্ধমান লাইনের একটা লোকাল ধরে নিরঞ্জন উঠে পড়ল। লোহার গ্রিলের ফাঁক দিয়ে বাতাসে ভেজা আলোর রেখা ছুটে যায়। জানলার ধারে বসে সে বিভোর চোখে দেখে চলল চকিত মাঠ, টাঁড় বনের ছায়া আর দূরের গ্রাম নগরের ছত্রছায়া। ট্রেনের বাঁশির সঙ্গে সঙ্গে শহর ধীরে ধীরে পিছিয়ে পড়ল। নিরঞ্জন জানলার পাশে কপাল ঠেকিয়ে ভাবল, দাদু কি এখনো সেই বারান্দায় বসে সময় কাটান, যেমনটা বাবার কাছে তার ব্যাপারে শুনতেন?
কেয়ারটেকার কি ঠিক মতন ওষুধ খাওয়ায়? আর সবচেয়ে বড় কথা, মা যে কথাটা বলেছিলেন, শুধু মা কেন, বাবাও প্রায়ই এই একই কথা বলতেন। কিসের একটা যেন ভয় আছে, যে কারণে দেশের বাড়িতে যাওয়ার সময় হলেও না যাওয়াটাই যেন ভালো। তবে সেটাই বা কি? সন্ধে গড়িয়ে রাতের আঁধার গাঢ় হলে ট্রেন বর্ধমান স্টেশনে থামল। প্ল্যাটফর্মে নামতেই গরম ধোয়া ওঠা চায়ের গন্ধ আর সঙ্গে ঘোষকের মাইকে ভেসে আসা নাম আর নম্বরের ঘূর্ণি। নিরঞ্জন কাঁধের ব্যাগটা ঠিক করল। পাসপোর্ট টিকিটের ফোল্ডারটা বুকের কাছে চেপে ধরে ধীরে ধীরে স্টেশনের ফটকের দিকে হাঁটল। ফটক পেরিয়ে রাস্তার দিকে এগোতে গিয়ে সে থামল একবার। হাওয়াটা কেমন যেন থমথমে হয়ে আছে। তারপর নিজেকে বুঝিয়ে নিয়ে আবার রিকশার দিকে পা বাড়ালো। স্টেশনের চৌহদ্দি ছেড়ে বাইরে বেরোতেই নিরঞ্জন একটুখানি থমকে দাঁড়ালো। হাতে ধরা কাগজটা বের করে সে চোখ বুলিয়ে নিল ঠিকানার দিকে। ছাতিমতলা ঘোষবাড়ি। তারপর সে চারপাশে চোখ বুলিয়ে একজন রিকশাওয়ালাকে ডাকলো। এই যে ভাই, বলছি ছাতিমতলা ঘোষবাড়ি যাবেন? লোকটা মাথা তুলে একবার নিরঞ্জনের দিকে তাকালো। গায়ে ময়লা ফতুয়া আর ভেজা তোয়ালে কাঁধে, কেমন যেন উদাস মুখে বলল, না বাবু, ঝড় নামবে, এখন কোথাও যেতে পারবো না। আপনি একটুখানি অপেক্ষা করে যান, ঝড় বৃষ্টি থেমে গেলে নিশ্চয়ই কিছু একটা পেয়ে যাবেন। আর না পেয়ে গেলেও কোনো ক্ষতি নেই, এখান থেকে মাইল 3 হাঁটা পথ, ওই পায়ে জোর থাকলে এমনি এগিয়ে যেতে পারবেন। বলে লোকটা একটুও না থেমে চোখে একরকম উদাসীনতা নিয়ে রিকশা ঘুরিয়ে সরে গেল ভিড়ের মধ্যে। নিরঞ্জন কিছুটা বিস্মিত হলো। মনে মনে ভাবল, যাবে না যখন সরাসরি বললেই হতো। হাঁটতে পারবে কি পারবে না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো। হ্যাঁ, ব্যাগপত্র হাতে গুছিয়ে নিল। ওদিকে পশ্চিম আকাশে ইতিমধ্যেই ঘন কালো মেঘ ডেকে এসেছে। বৈশাখের শেষের দিক, এমন সময় প্রায় কালবৈশাখী নামে। চারপাশের লোকজন নিজেদের গন্তব্যে ছুটছে। স্টেশনের বাইরে এসে চোখে পড়ল একপাশে দাঁড়িয়ে থাকা পুরনো একটা বিশ্রামাগার। টিনের ছাউনি, জং ধরা সাইনবোর্ডে লেখা যাত্রী বিশ্রামাগার। ফাঁকা পড়ে আছে। নিরঞ্জন ভিতরে গিয়ে বসে পড়ল। বাতাসটা দমকা হয়ে উঠছে, যেন অদৃশ্য হাত দরজা ঠেলে খুলতে চাইছে। দূরে কোথাও বিদ্যুতের ঝলকানি। আর এমন সময় হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নামল। বড় বড় ফোঁটা, সঙ্গে দমকা হাওয়া। ঝড়ের গর্জনে বিশ্রামাগারের টিনের ছাউনি একেবারে কাঁপতে লাগল। আকাশ ফেটে বৃষ্টি নামছে। আশেপাশে দোকানপাট সব নিমেষের মধ্যে বন্ধ হয়ে গেছে। ল্যাম্পপোস্টের আলো দপদপ করে নিভে গেল একসময়। শুধু দূরে মাঝে মাঝে বজ্রপাতের আলো ফুটে উঠছে। সময় ধীরে ধীরে গড়িয়ে যাচ্ছে। নিরঞ্জন হাত ঘড়ি তুলে দেখল রাত 8:30। বৃষ্টি কমার কোনো নাম নেই। এক একটা মিনিট যেন ভিজে ঠান্ডায় জমে গেছে। অবশেষে অনেকক্ষণ পর টুপটাপ শব্দে বৃষ্টির দমটা কিছুটা থেমে এলো। চারিদিকে কাদা আর জমে থাকা জলে ভরে গেছে। রাস্তায় হাঁটু পর্যন্ত জল। যারা আশ্রয় নিয়েছিল তারা ছুটে বেরিয়ে পড়েছে বাড়ির দিকে। নিজের টর্চ জেলে অন্ধকারে পথ খুঁজছে। তবু কোনো রিক্সা বা ভ্যানের দেখা নেই। নিরঞ্জন উঠে দাঁড়ালো। উপায়ান্তর না দেখে ব্যাগপত্র কাঁধে চাপিয়ে জিনিসপত্র গুটিয়ে জল মাখা রাস্তার দিকে বেরিয়ে পড়ল। একটু এগিয়ে যেতেই সে দেখতে পেল এক ব্যক্তি সাইকেল ঠেলছে। কাছে গিয়ে ডাকল, এই যে দাদা, ছাতিমতলাটা কোন দিকে বলতে পারবেন? ঘোষবাড়িতে যাব। এই তো এই রাস্তা দিয়ে মাইল 3 সোজা চলে যান। তারপর বাঁ দিকে একটা লাল সুরকির কাঁচা পথ পড়বে, দেখবেন, সেটা ধরবেন, ঠিক আছে? আর সোজা এগিয়ে গেলে প্রথমে ছাতিমতলার বাজার পড়বে। তবে মনে রাখবে, ওই বাজার পার হলেই গেরাম। হ্যাঁ। বলেই একটু থামল। নিরঞ্জন জিজ্ঞাসা করল, তারপর? লোকটা চোখ টিপে
একরকম রহস্য মাখা গলায় বলল, মশাই, বাজারটা রাতের বেলায় বন্ধ থাকে। যদি কোনো দোকান টোকান দেখতে পান একেবারেই দাঁড়াবেন না, বুঝছেন? একটা পাশ কাটিয়ে চলে যাবেন, আর বলেও তাকাবেন না। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নতুন এসেছেন। ঠিক বলছি তো? একদমই ঠিক। আমি দেশের বাড়িতে দাদুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, বহু দূর থেকে এসছি। তাহলে সাবধানে যান। হ্যাঁ, লোকটা বলেই এক ঝটকায় সাইকেলে উঠে আবার অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। চারপাশে তখন আর কেউ নেই, শুধু বাতাসে ভিজে সোঁদা গন্ধ আর কাদা জল ধীরে ধীরে সরে যাচ্ছে। অদ্ভুত এক নির্জনতা চারপাশে, ঝড়ের পরের নিস্তব্ধতা। অনেক দূরে কোথাও হয়তো রাতচরা পাখি ডাকল, কিন্তু তাও যেন দ্বিধাগ্রস্ত। নিরঞ্জন একবার চারপাশে তাকাল। আকাশ ঘন অন্ধকার, তারা ভরা নয়, শুধু যেন ভিজে কালো হয়ে গেছে। ল্যাম্পপোস্টের আলো বহু আগে নিভে গেছে, বজ্রাঘাতে তার ছিঁড়ে পড়েছে হয়তো। গ্রামীণ পথে এই তো স্বাভাবিক, সে জানে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে ব্যাগটা এক কাঁধে থেকে আরেক কাঁধে সরিয়ে নিল সে। বগলের নিচ থেকে ছোট্ট টর্চ লাইটটা বার করল। মেড ইন জাপান। কাঁপা হাতে আলো ফেলল সামনে। ম্লান হলদেটে আলোর বৃত্ত রাস্তায় পড়ে কাঁপছে। অনেক দূরে ছাতিমতলার পথ যেন ডাকছে তাকে, নির্জন আর অজানা। নিরঞ্জন ধীরে ধীরে পা বাড়াল। পেছনে শুধু স্টেশনের অবশিষ্ট কোলাহল, আর সামনের দিকে ঘন জলের সোঁদা গন্ধ আর অনিশ্চয়তার ঘন অন্ধকার। নিরঞ্জন টর্চের আলো ফেলে ধীর পায়ে হাঁটছিল। অন্ধকার পথ যেন এক অনন্তহীন সরু সুড়ঙ্গের মতো সামনে প্রসারিত। হাঁটতে হাঁটতে তার মনে হলো, এমন রাত দুপুরে হঠাৎ গিয়ে দাদুর বাড়ির দরজায় কড়া নাড়লে দাদু আদৌ চিনতে পারবেন তো? কত ছোটবেলায় এসেছিল, তখনও তার কথা ফুটেছিল কি ঠিক মতো? এখন তো গায়ের গড়ন পাল্টে গেছে, চেহারার আদল একেবারে বদলে গেছে। না চিনলেই বা কি করবে সে? অদ্ভুত একটা অস্বস্তি বুকের ভেতর জমে উঠতে লাগলো। রাস্তার দুপাশে থমথমে নিস্তব্ধতা। কোথাও ঝাড়ে ভেঙে পড়ে আছে আম গাছের বিশাল ডাল, কোথাও টিনের চালা উড়ে এসে কাদায় বেঁধে আছে। কানে কেবল টুপটাপ জল পড়ার শব্দ, আর মাঝে মাঝে ব্যাঙের ডাক ভেসে আসছে দূরের ধান জমির দিক থেকে। নির্জনতার এমন এক ভারী ছায়া, যা শহরের মানুষ কল্পনাও করতে পারে না। টর্চের আলো ছোট্ট হলুদ বৃত্তের মতো কাঁপছে সামনে। বৃষ্টির পরের কাদা জলে পা চালাতে চালাতে নিরঞ্জন অনুভব করল, এটা সত্যিই এক অচেনা দেশ। কতটা পথ এসেছে বোঝা বড় মুশকিল, তবু অনেকটা সময় পার হয়ে গেছে। দুধারে জলমগ্ন ফসলের জমি, ধানের কচি গাছের মাথা কেবল কাদা জলের উপর ভাসছে। আর এমনই সময় হঠাৎ বাঁদিকে অপেক্ষাকৃত একটু উঁচু জমিতে তার চোখে পড়ল লাল সুরকির মতো একটা কাঁচা পথ। হয়তো এই পথটার কথাই বলেছিলেন তিনি। কিন্তু আশেপাশে একটিও মানুষ নেই। ঘন অন্ধকারে দাঁড়িয়ে চারপাশে একবার তাকালো সে। কারোর কাছে জিজ্ঞাসা করলেই ভালো হতো, কিন্তু জিজ্ঞাসা করার মতো কাউকে দেখা গেল না, বা কেউ যে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। অগত্যা নিজেকেই সাহস দিল, এগিয়েই দেখা যাক। ব্যাগের ফিতেটা কাঁধে শক্ত করে টেনে নিল, আর লাল মাটির সেই পথ ধরে সামনের দিকে পা বাড়ালো। পথটা বেশ সরু, দুপাশে জঙ্গল জঙ্গল ভাব, বুনো ঘাস আর অন্ধকারে লুকিয়ে থাকা জলাশয়। অনেকটা দূর গিয়ে একটা ছোট্ট কালভার্টের মতন জায়গা এলো সে। সেখানে বাঁশের তৈরি সরু সাঁকো, আর টর্চের আলো ফেলতেই দেখা গেল কচি বাঁশের কাঠামো। সেগুলো কাদামাটির ধারে হেলে পড়ে আছে। বুকের ভেতর কেমন একটা ধুকপুকানি শুরু হলো। এতটা অন্ধকার নিরঞ্জন জীবনে কখনো দেখেনি। বিদ্যুৎহীন গ্রামীণ রাত যেন আকাশ পর্যন্ত ঘন কালিতে ডুবে গেছে। টর্চের আলোটা নিভে গেলে মনে হয়
একেবারে শূন্য হয়ে যাবে পৃথিবী। সাঁকো পার হতেই সামনে দূরে কেমন একটা কুসুম হলদে আলোর ঝলকানি চোখে পড়ল। মনে হলো একটা হারিকেন বাতির আলো। বুকের ভিতর খানিকটা সাহস ফিরল। সে দ্রুত পা চালালো আলোটার দিকে। আর কাছে যেতেই বুঝল সত্যি একটা ছোট্ট সবজির দোকান। মাটির চৌকির ওপর দু একটা শাক পাতা, কাঁচা লঙ্কা আর আলু ছড়ানো। একজন বৃদ্ধা মাটির ওপর বসে গুটিয়ে নিচ্ছেন জিনিসপত্র। মাথায় ধবধবে সাদা চুল, পরনে একটা সাদা শাড়ি। নিরঞ্জন কাছে গিয়ে সশব্দে বলল, আচ্ছা, ঘোষ বাড়িটা কোন দিকে বলতে পারবেন? বৃদ্ধা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালেন। টর্চ আর হারিকেনের আলো মিশে এক অদ্ভুত আবছা আলো ছায়া তৈরি করেছে। বৃদ্ধার চোখ যেন আধো নিষ্পন্দ, মরা মাছের মতো নিষ্পলক। সাদা চুলগুলো আলোয় ঝিলমিল করে উঠল। কুঁচকানো মুখ, বছরগুলো কি নির্মমভাবে ত্বকটাকে টেনে নিয়েছে তা বোঝা যায়। নিরঞ্জন অনুভব করল তার প্রথম প্রশ্নটা হয়তো ঠিকমতো পৌঁছায়নি, তাই গলাটা একটু চড়িয়ে আবার বলল, শুনতে পেলেন তো? ঘোষবাড়ি যাবার রাস্তাটা কোন দিকে বলতে পারবেন? বৃদ্ধা এবার নিঃশব্দে হাত তুলে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, শুনেছি বাবা, শুনেছি। ঘোষ বাড়ি যাবে তো? সোজা যাও, সামনে একটা বিশাল বকুল গাছ পড়বে বাঁ দিকে। গাছটা পার হলেই রাস্তা দুদিকে ভাগ হয়েছে। বাঁ দিকের পথ ধরে এগিয়ে গেলে পুরনো রাজবাড়ির মতো এক দোতলা ইটের বাড়ি দেখতে পাবে। ওটাই ঘোষ বাড়ি। বৃদ্ধার কণ্ঠস্বর শুনে একটু ইতস্তত করে জিজ্ঞাসা করল, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। আপনি একা একা এত রাতে বসে আছেন, সংসারে কি কেউ নেই আপনার? বৃদ্ধা হেসে ফেললেন, নরম অথচ কেমন যেন অদ্ভুত এক হাসি। না বাবা, আমি একাই থাকি। এই ছাতিমতলার বাজারে এই দোকানটাই আমার সম্বল। অদ্ভুত এক শীতলতা বয়ে গেল নিরঞ্জনের শরীরে। হঠাৎ মনে পড়ল বর্ধমান স্টেশনের বাইরে সেই সাইকেলওয়ালার সতর্কবাণী। তিনি বলেছিলেন, বাজারে যদি কোনো দোকান খোলা থাকে তাহলে যেন সে একেবারেই না দাঁড়ায়। এক মুহূর্তের জন্য বুকটা ধপ করে উঠল। এতক্ষণ খেয়াল করেনি, কিন্তু এখন চারপাশে আলো ফেলে দেখল সত্যি বাজারের অন্য সব দোকান অন্ধকারে ডুবে গেছে। শুধু এই এক টুকরো আলো, আর কোথাও থেকে পচা মাছের গন্ধ ভেসে আসছে। এক অদ্ভুত আর্দ্র দুর্গন্ধ, যেন ভেজা রাতের বুক চিরে উঠে আসছে। বৃদ্ধা প্রশ্ন করলেন, কি হলো বাবা, কি এত ভাবছো? হ্যাঁ, না না, কিছু না, আমার তো দেরি হয়ে যাচ্ছে তাই। নিরঞ্জন উত্তরটা দিল, কিন্তু গলাটা একটু শুকিয়ে এসেছে। বৃদ্ধা ধীরে ধীরে বললেন, আজ বিকেলের পর থেকে কিছুই বিক্রি হয়নি। যদি দয়া করে কিছু একটা কিনে নাও বাবা, দুটো পয়সা ঘরে নিয়ে যেতে পারি, নইলে আজ রাতে খাওয়া জোটে না। নিরঞ্জনের বুক নরম হয়ে গেল। স্বভাবে সে দয়ালু, বিন্দুমাত্র অহংকার নেই। বলল, আসলে এত রাতে কিছু নেওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু আপনি বললেন তাই আপত্তি নেই। বৃদ্ধা মুখে হালকা হাসি টেনে বললেন, ধন্যবাদ বাবা। কখনো কখনো অপেক্ষা করলে ফল মেলে।
অনেক পুরনো হিসেব গন্ডা কানায় কানায় মিটে যায়। নিরঞ্জন অবাক হয়ে জিজ্ঞাসা করল, মানে? মানে ওপরওয়ালা যার জন্য যতটুকু খাবার রাখেন তা কোনো না কোনো ভাবে তার কাছে পৌঁছয়। ভাবিনি আজ এত রাতে কেউ আমার কাছ থেকে শাক কিনবে। আমি তো আশা ছেড়েছিলাম। আর আপনি খুশি তো? ভীষণ খুশি। এই নাও বাবা, কিছু তাজা শাক নাও। দাম 10 টাকা হলেও তোমার কাছে 5 টাকায় নেব। তুমি বড় ভালো, চোখেই বোঝা যায়। নিরঞ্জন পকেট থেকে খুচরো 10টা টাকা বের করল। না না, দাম কমাতে হবে না, যা দাম তাই নিন। বৃদ্ধা খানিকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকল, তারপর অদ্ভুত এক ফ্যাকাশে হাসি হেসে শাকগুলো কাগজে মুড়ে নিরঞ্জনের হাতে দিলেন। যাও বাবা, ভালো থাকো। নিরঞ্জন আবার পথ ধরল। টর্চের আলো সামনে এগোচ্ছে। মনের মধ্যে একটা অজানা শিরশিরে অনুভূতি। কিছুটা হাঁটার পরেই দেখা গেল সামনে একটা বিশাল কালো হয়ে দাঁড়িয়ে থাকা বাড়ি। দুদিক ঘন জঙ্গলে ঘেরা আর বিশাল লোহার ফটক। একটা পাশ সামান্য ভাঙা আর হেলে পড়েছে। তালা নেই, শুধু ফাঁক। ধীরে ধীরে সেই ফাঁক গলে ঢুকে পড়ল নিরঞ্জন। বাড়ির সামনের আঙিনায় পা দিতেই বোঝা গেল পুরনো দিনের রাজকীয়তা এখনো আছে। দেওয়ালের ইটের গায়ে লতাগুল্ম জড়িয়ে উঠেছে, তবু আশপাশ অগোছালো নয় অতটাও। মনে হয় এখনো নিয়মিত ছাঁটাই হয়, কেউ পরিষ্কার করে রাখে। কিন্তু দাদুর মুখটা ঠিক মনে নেই তার। বুকের ভেতরটা তখন নিরঞ্জনের উত্তেজনায় কাঁপছে। ধীরে ধীরে বারান্দায় উঠে গিয়ে কাঠের দরজায় কড়া নাড়ল নিরঞ্জন। ভারী অন্ধকারের মধ্যে কাঠের শব্দ কেমন যেন অদ্ভুত প্রতিধ্বনি তুলে ছড়িয়ে গেল চারপাশে। নিঃশব্দ রাতের বুক কেঁপে উঠল কড়া নাড়ার ধ্বনিতে। দরজার কড়া নাড়ার পর প্রথমে কোনো সাড়া মেলেনি। খানিকক্ষণ অপেক্ষা করে সে আবার কড়া নাড়ল। এবার কড়ার শব্দে কেমন ধাতব প্রতিধ্বনি উঠল পুরনো মহল জুড়ে। আর মুহূর্তখানেক পরেই দরজার ভেতর থেকে কাশির শব্দ, ভারী কড়িকাঠ সরানোর শব্দ। তারপর ধীরে ধীরে দরজাটা খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়স্ক লোক। হাতে হ্যারিকেন বাতি, পরনে মলিন সাদা ধুতি আর কাঁধে গামছা, গায়ে পুরনো গেঞ্জি যা বহু ব্যবহারে জীর্ণ। কে আপনি? আমি নিরঞ্জন। এটাই কি গোয়ালচাঁদ ঘোষের বাড়ি? লোকটা চমকে তাকালো, চোখ কুঁচকে কিছু একটা যেন খুঁজল মুখের মধ্যে। তারপর বলল, হ্যাঁ, ঘোষ বাড়ি তো। কিন্তু তুমি কে বাবা? চিনতে পারলাম না তো। চিনবেন কি করে? বহু বছর আগে এখান থেকে চলে গিয়েছিলাম। আমি গোয়ালচাঁদ ঘোষের নাতি নিরঞ্জন। শুনে লোকটা হকচকিয়ে উঠল। মুহূর্তের মধ্যে মুখের গাম্ভীর্য ভেঙে উচ্ছ্বাস ফুটে উঠল। আরে বাবা, নিরঞ্জন বাবু, আসুন আসুন। আপনার কথা তো কর্তামশাই সব সময় বলেন। আসুন আসুন। এই বুড়ো বয়সে এতদিন পর মনে পড়লো আসার কথা। তার চোখে জল আসে, আর বলতে বলতেই সে দরজাটা আরো বড় করে খুলে দেয়। নিরঞ্জনের বুকের মধ্যে হঠাৎ একটা শূন্যতা ছড়িয়ে পড়ল। গলাটা শুকিয়ে এলো। কাঁপা গলায় জিজ্ঞাসা করল, দাদু কোথায়? তোমার দাদুর শরীর আগের মতো ভালো নেই, এখন ঘুমোচ্ছেন। আমি হরিহর, এই বাড়ির সব কাজ কারবার দেখি, তোমার দাদুর দেখাশোনা করি। তখনও এখানে ছিলাম যখন তুমি ছোট্ট ছিলে, আর তোমার বাবা মা দেশ ছেড়ে চলে গেলেন। কত তোমাকে কোলে করে উঠোনে খেলিয়েছি।
হরিহরের গলায় নিঃশব্দ স্নেহের স্রোত বয়ে গেল। নিরঞ্জন ধীরে ধীরে ঢুকল ঘরের ভেতর। বাড়িটা বিশাল হলেও নিঃশব্দ, যেন সময়ের স্তরে স্তরে ঢেকে আছে। পুরনো কাঠের সিঁড়ি, দেওয়ালে ফ্রেমবন্দি সাদা কালো ছবি, পুরনো বাতাসের গন্ধে লম্বা করিডোরটা ভরা। সবই অচেনা, অথচ একরকম ঘরের মতো। হরিহর বলল, দাদুকে ডাকবো? না না, এখনই নয়, ঘুমোচ্ছেন তো, ঘুমোতে দাও। আর তুমি বরং আমায় একটা ঘর দেখিয়ে দাও, ব্যাগপত্রগুলো রাখবো। শরীরটা ভালো লাগছে না, শুয়ে পড়বো। কিছু খাবে না দাদাবাবু? না না, পথে আসতে আসতে অনেক কিছু খেয়েছি, ভালো লাগছে না, অম্বল হয়ে গেছে। এখন একটা লম্বা ঘুম দিতে পারলে ভালো লাগবে। হরিহর তাকে নিয়ে গেল বড়সড় একটা ঘর। পুরনো দিনের কাঠের খাট, সাদা ধোপ দুরস্ত বিছানা, মাথার উপর সযত্নে টাঙানো মশারি, খাটের গায়ে পুরনো পালিশের গন্ধ, জানলার পাশে নকশার কড়িকাঠে লণ্ঠন ঝুলছে। নিরঞ্জন ব্যাগ নামিয়ে রাখল। হরিহর হাসি মুখে ঘর গুছিয়ে দিল। বেরোবার সময় নিরঞ্জন বলল, শোনো না, ব্যাগে কিছু শাক এনেছি, পথে রান্নাঘরে রেখে দাও, কাল ভালো করে রান্না করো। হরিহর অবাক হয়ে একবার তাকিয়ে তারপর মৃদু হাসল। ঠিক আছে দাদাবাবু। শাক হাতে নিয়ে ধীরে ধীরে পা টিপে ঘর থেকে বেরিয়ে গেল সে। দরজাটা বন্ধ করে নিরঞ্জন পোশাক পাল্টে নিল। ক্লান্ত শরীরটাকে যেন হঠাৎই ঘুম টেনে নিল। চোখের পাতার ভারী ঘুমে অজান্তেই সে ডুবে গেল। কই দাদাবাবু, তাড়াতাড়ি ওঠো, তোমার দাদু যে অপেক্ষা করছেন তোমায় দেখার জন্য। দাদাবাবু শুনতে পাচ্ছেন? সকালবেলা ঘুম ভাঙল হরিহরের ডাকাডাকিতে। নিরঞ্জন তাড়াতাড়ি উঠে বসল। রাতের ক্লান্তি কিছুটা কেটে গেছে। দরজা খুলে বাইরে এলো। আলোতে ভরে গেছে বিশাল বারান্দা। সেখানে বড়সড় একটা বেতের চেয়ারে বসে আছেন দাদু। একবার তাকিয়েই বোঝা যায় এই মানুষটা কোনোদিন জমিদার বাড়ির নায়েব ছিলেন। মোটা গড়ন, চওড়া কাঁধ, শরীরে চামড়া বয়সের ছাপ নিয়েছে বটে, কিন্তু একেবারেই ভেঙে পড়েনি। মুখে ভাঁজ পড়েছে, চোখের কোণে রক্তিম রেখা, তবু দৃষ্টি কঠিন নয়। অদ্ভুত নরম স্নেহের আলো যেন জেগে আছে। নিরঞ্জন কাছে গিয়ে পা ছুঁয়ে প্রণাম করল। দাদু কাঁপা হাতে মাথায় হাত রেখে দিলেন। চোখের কোণে জল চিকচিক করে উঠল। এতদিন পর মনে পড়ল রে বাবা, বুড়োটাকে দেখতে এলি অবশেষে। কণ্ঠস্বর কাঁপল, তবু ভিতরে এক আনন্দ ধরা পড়ে গেল। দাদু আর কিছু বলতে পারল না। সে ছুটে গিয়ে ব্যাগ থেকে বের করল মায়ের পাঠানো ধুতি আর সোয়েটার। দাদুর হাতে দিয়ে বলল, এই যে মা তোমার জন্য পাঠিয়েছে, তোমার জন্য বসে বসে সোয়েটার বুনতো মা। দাদু চোখ মুছতে মুছতে বললেন, বাহ বাহ, আজও তোমাদের মা আমার কথা মনে রাখে। দাদু আর কতদিন একা একা থাকবে বলো তো, আমাদের সঙ্গে চলো না। গোয়াল চাঁদ ঘোষের মুখ হঠাৎ গম্ভীর হয়ে এলো। দীর্ঘক্ষণ চুপ করে থেকে মাথা নাড়লেন। তুই আর যাই বলিস রে দাদু ভাই, আমাকে তোদের ওখানে যেতে বলিস না, মানে আমাকে বাড়ির বাইরেই বেরোতে বলিস না। বাড়ির বাইরে যাওয়া আমার বারণ। না হলে তোদের কাছে যেতাম না কেন বলতো? কেন বারণ দাদু? সেসব কথা পরে হবে, তুই আগে যা, মুখ হাত ধুই আয়, তারপর পেট ভরে খাবি। তোকে নিয়ে অনেক গল্প করার আছে। সকালের ঘর জুড়ে এক অদ্ভুত জ্যোতি ছড়িয়ে পড়ল। পুরনো বাড়ির বাতাস যেন উষ্ণ হয়ে উঠল বহুদিনের অচেনা হাসি আর স্নেহে।
নিরঞ্জন গিয়ে মুখ হাত ধুয়ে এলো, ফিরে এসে বসল কাঠের বড় টেবিলে। হরিহর ইতিমধ্যেই গরম গরম ফুলকো লুচি আর আলুর তরকারি এনেছে। খেতে খেতে শুরু হলো বহুদিনের জমে থাকা কথা, বিদেশের গল্প, শৈশবের স্মৃতি, বাবার নাম আর ঘরবাড়ির কত কথা। পুরনো বাড়িটা যেন আবার এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে উঠল। সকালের খাওয়া দাওয়া সেরে হরিহরের সঙ্গে নিরঞ্জন বেরিয়ে পড়ল ছাতিমতলার বাজারে। রোদ তখন নরম আর স্যাঁতস্যাঁতে মাটির গন্ধে ভরে আছে বাতাস। বাজারের রাস্তাগুলো ভিজে গেছে, কালবৈশাখীর রাতের জল শুকিয়ে এখন কাদা হয়ে আছে। দুই কাঁধে ঝোলা নিয়ে হরিহর এগিয়ে চলেছে, আর নিরঞ্জন তাকিয়ে দেখছে বাজারে রঙিন কোলাহল। কেউ হাঁস মুরগি বিক্রি করছে, কোথাও টাটকা ধনেপাতা, লাউ, পটল, কুমড়ো সাজানো, আবার কোথাও ছোট্ট গাড়িতে তরমুজ আর কাঁচা আম। হরিহরের অভ্যস্ত হাতে চলল বাজারঘাট। দেশি মুরগির মাংস, গ্রীষ্মের টাটকা শাকসবজি আর মাছের ডালার উপর ঝিলমিল করা রূপলি ইলিশ সব এক এক করে গুছিয়ে নেওয়া হলো। নিরঞ্জনের চোখ কিন্তু এত কিছুর মাঝেও আলাদা এক খোঁজে ছুটে চলল। গত রাতের সেই ম্লান আলোওয়ালা দোকানটা, যেখানে সাদা চুলওয়ালা সেই বৃদ্ধা বসেছিলেন, আজ কিন্তু দিনের আলোয় বাজারের অচেনা মুখগুলোর ভিড় ঘেঁটে এক কোণ থেকে অন্য কোণ অবধি ঘুরেও কোথাও দেখা গেল না, দেখা মিলল না সেই বৃদ্ধার। রাতের সেই স্মৃতি যেন দিনের আলোয় মিলিয়ে গেছে। তবু নিরঞ্জন বিষয়টা নিজের মধ্যেই রাখল। হরিহরের কাছে আর কোনো প্রশ্ন করল না, হয়তো নিজের অকারণ ভাবনা ভেবেই থামল। দুজনে গল্প গুজব করতে করতে বাজার শেষে বাড়ি ফিরল। দুপুরের আয়োজন হলো বেশ। হরিহর গরম গরম ভাত, মাছের ঝোল, মুরগির মাংস আর নানান রকমের শাকসবজি সাজিয়ে আনল। খাওয়ার টেবিলে বসে নিরঞ্জন হঠাৎ মনে করল রাতের সেই শাকের কথা। হরিহর কাকা, গতকাল যে শাকটা দিলাম সেটা রান্না করেছো তো? হ্যাঁ ছোট দাদাবাবু, রান্না করেছি তো। বড় কর্তাকে সকালে খাইছি, নাম করেছেন তো। দাঁড়ান দাঁড়ান, আপনাকেও দিয়ে আসছি। এমন সময় দাদু, যিনি নিঃশব্দে মুরগির ঝোলের হাড় বেছে নিচ্ছিলেন, চশমার আড়াল থেকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আরে ওই শাক কোথায় পেলি তুই? কোথা থেকে কিনে এনেছিলি? প্রশ্নটা শুনে নিরঞ্জন কোনো ভয় না পেয়ে খুব সরলভাবে গত রাতের ঘটনার কথা খুলে বলল। আর বলো না দাদু, কালকে বৃদ্ধার ছোট্ট দোকান, হারিকেনের আলো আর সেই অদ্ভুত নির্জন বাজারের বর্ণনা দিতে লাগল। শোনার সময় দাদু সবেমাত্র এক টুকরো মুরগির হাড় মুখে দিতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ থমকে গেলেন। হাত কেঁপে উঠল, সেই হাড় ধপ করে থালায় পড়ে গেল। মুখের রং ফ্যাকাশে হয়ে গেল এক মুহূর্তে। কি করেছিস তুই? দাদুর গলা হঠাৎ ভেঙে এলো এক অদ্ভুত আতঙ্কে। এতদিনের অভিশাপ আবার ফিরে এলো, তাহলে আর রক্ষে নেই। কথাগুলো ঝড়ের মতো ঘরে ছড়িয়ে পড়ল। দাদু হঠাৎ উঠে দাঁড়ালেন, চোখে আতঙ্ক, শরীর থরথর করে কাঁপছে। ভয়ে হতবাক নিরঞ্জন চেয়ার সরিয়ে উঠল। দাদু হন্তদন্ত হয়ে দ্রুত কলঘরের দিকে ছুটলেন। সেখানে গিয়ে গলায় আঙুল ঢুকিয়ে বমি করার চেষ্টা করতে লাগলেন। নিরঞ্জন ছুটে গিয়ে আঁকড়ে ধরল কাঁধ। হরিহর তড়িঘড়ি ছুটে এসে বড় কর্তাকে ধরে রাখতে লাগলো। কপাল জুড়ে ঘাম জমে গেছে দাদুর, নিঃশ্বাস ভারী আর চোখে ভয়ের ছায়া। কিছুক্ষণ পর কোনো মতে সামলে বেতের চেয়ারে ফিরিয়ে বসানো হলো তাকে। হরিহর বাতাস করছেন। নিরঞ্জন জলের গ্লাসটা বাড়িয়ে দিল। দাদু, কি হলো বলো তো? হঠাৎ করে এমন করছো কেন? গোয়ালচাঁদ ঘোষ নিঃশ্বাস সামলে শুধু একটা নাম উচ্চারণ করলেন, কণ্ঠে বিষণ্ণতা আর শিউরে ওঠা শীতলতা। ইন্দুবালা।
কে ইন্দুবালা? নিরঞ্জনের কৌতূহলী প্রশ্নে দাদু মুখ তুললেন। চোখে যেন দূরের কোনো শূন্যতা। গতকাল রাতে তুই যার কাছ থেকে শাক কিনেছিস। মানে? কিন্তু তুই জানিস না, কেউ মারা গেলে তার শ্রাদ্ধের পাতে সবার আগে শাক রাখা হয়। এটাই আমাদের হিন্দু ধর্মের নিয়ম। দাদু, আমি তো কিছুই বুঝতে পারছি না, স্পষ্ট করে বলো তো। দাদুর কণ্ঠ থরথর করে উঠল, তবু চোখে সেই গাঢ় ভয় আঁকা। তুই যার কাছ থেকে শাক কিনেছিস সে আর সাধারণ মানুষ নয় রে। সে বহুদিন ধরে অপেক্ষা করছিল। এত রাতের অন্ধকারে তোকে সে ডেকেছিল এতদিন। শাকটা খাওয়ার সময় আমার খটকা লেগেছিল, কিন্তু ভেবেছিলাম আগের দিন হয়তো হরিহর কিনে রেখেছিল। জানতাম না রাতে ওটা তুই এনেছিস। জানলে কখনোই মুখে দিতাম না। ঘরটা যেন ভারী হয়ে গেল। বাইরে দুপুরের আলো ম্লান হয়ে এসেছে মেঘের ছায়ায়। নিরঞ্জন নির্বাক বসে আছে, মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে হাজার প্রশ্ন। দাদুর মুখে গভীর শ্বাস আর কাঁপা কাঁপা গলায় ধীরে ধীরে খুলে যেতে লাগলো বহুদিনের অন্ধকারে চাপা পড়ে থাকা কোনো ভয়ঙ্কর অতীতের দরজা। দাদু বেতের চেয়ারে হেলান দিয়ে বসে রইলেন খানিকক্ষণ। চারিদিক নিস্তব্ধ হয়ে এসেছে, কেবল দূরে কোথাও একটা পাখির ডাক শোনা যাচ্ছে। নিরঞ্জন চুপচাপ দাদুর মুখের দিকে তাকিয়ে রইল। অবশেষে দাদু গলাটা সামলে নিচু স্বরে বলতে শুরু করলেন, তবে শোন, আজ থেকে প্রায় ৩৫ বছর আগেকার কথা। তখন আমাদের এই গ্রাম ছাতিমতলায় জমিদার ছিলেন সত্যনারায়ণ ভট্টাচার্য। প্রতাপশালী মানুষ বলতে যা বোঝায় তারই প্রতিচ্ছবি। এক ডাকে গ্রাম মাথা নিচু করত। তার কথায় গরু আর বাঘে এক ঘাটে জল খেত। কিন্তু তারই আপন ছোট ভাই শশাঙ্ক ভট্টাচার্য মনে মনে তাকে হিংসে করত। জমিদারি আর ক্ষমতা দখল করার লোভে সে তার নিজের দাদা সত্যনারায়ণকে সরিয়ে দেওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল। শশাঙ্ক খুঁজে পায় এক তান্ত্রিককে, আর সেই তান্ত্রিকের কাছে শশাঙ্ক শিখে নেয় এক মারণতন্ত্র। ওরা বলে এই তন্ত্রে মৃত আত্মাকে আহ্বান না করেও কারো প্রাণ শক্তি শুকিয়ে ফেলা যায়। তন্ত্রে কাকের কালো পালক আর লক্ষ্মী পেঁচার সাদা পালক লাগে। কাক মৃত্যুর বার্তার প্রতীক, আর লক্ষ্মী পেঁচা শ্মশান শক্তির বাহক। ওই পালক দুটি যদি চুপিসারে মন্ত্রপুত করে শত্রুর শয়ন কক্ষের উত্তর পশ্চিম কোণে রাখা যায়, আর বজ্রকীট মারণ মন্ত্র পাঠ করে 7টি প্রদীপ জ্বালিয়ে দেওয়া যায়, তবে সেই মানুষের দেহ ধীরে ধীরে ভেঙে পড়ে, প্রাণ শক্তি শুকিয়ে যায়, অথচ বাইরে থেকে কোনো রোগ ধরা পড়ে না। শশাঙ্ক সেই কাজই করেছিল। সত্যনারায়ণের ঘরে ওই পালক গিয়ে গুঁজে রেখে এসেছিল, আর গোপনে সেই মন্ত্র পাঠ করেছিল। কিছুদিনের মধ্যেই জমিদার মশাইয়ের শরীর ভেঙে পড়তে লাগলো। দিন দিন শুকিয়ে যাচ্ছেন তিনি, মুখের জ্যোতি নিভে আসছে। সন্দেহ জাগে তার মনে। একদিন তিনি ঘরের কোণ খুঁড়ে বের করলেন সেই কাক আর পেঁচার পালক। মুহূর্তেই বুঝলেন তার সর্বনাশী হাত তার ঘর অবধি পৌঁছে গেছে। সন্দেহ গেল সোজা ভাই শশাঙ্কের দিকে, কিন্তু ক্ষমতা আর ধূর্ততার খেলায় শশাঙ্ক নিপুণ ছিল। সে উল্টে সমস্ত দোষ চাপিয়ে দিল জমিদার বাড়ির এক চাকরানী ইন্দুবালার ঘাড়ে। ইন্দুবালা তখন নিঃসঙ্গ এক অনাথ মহিলা, যিনি চিরটা কাল
জমিদার বাড়িতে কাজ করে এসেছে। শশাঙ্ক মোটা টাকা ঢেলে সাক্ষী জোগাড় করলো। সে সাক্ষীদের ভিড়ের মধ্যে ছিলাম আমিও। তখন তখন তো ঠাকুমা বড় অসুস্থ। শহরের বড় ডাক্তার দেখাতে হবে, অনেক টাকা লাগবে। শশাঙ্ক এসে টাকা ধরিয়ে বলল, শোন, মিথ্যে সাক্ষী দিতে হবে। বলবি তুই ইন্দুবালাকে দেখেছিস তান্ত্রিকের কাছে যাতায়াত করতে। আমি রাজি হয়ে গেলাম। অভাব মানুষকে কি ভয়ঙ্কর পাপে ঠেলে দেয় তা আজ বুঝি। সেদিন জমিদারের সামনে দাঁড়িয়ে আমি শপথ করে বললাম, হ্যাঁ, আমি দেখেছি ইন্দুবালাকে সেই তান্ত্রিকের কাছে যাতায়াত করতে, কিন্তু তার উদ্দেশ্য কি ছিল জানতাম না। আমরা কয়েকজন মিলে ফাঁসিয়েছিলাম ওই বেচারি ইন্দুবালাকে। দাদুর কণ্ঠ শুকিয়ে এলো, তার চোখে তীব্র অনুশোচনা। ইন্দুবালা কাঁদতে কাঁদতে আমাদের দিকে তাকিয়ে বলেছিল, মিথ্যে বলিস না তোরা, বড় পাপ হবে, অনর্থ হবে, অনর্থ পাপ হবে, মিথ্যে বলিস না। কিন্তু কেউ শোনেনি। সত্যনারায়ণ রাগে অভিমানে তাকে অন্ধকার কুঠুরিতে বন্দি করলেন। না খাইয়ে জলহীন অবস্থায় তিলে তিলে মরতে ছেড়ে দিলেন। 3 মাস ধরে ধীরে ধীরে শুকিয়ে গেল ইন্দুবালার শরীরটা। শেষ নিঃশ্বাসের আগে সে নিজের রক্ত দিয়ে দেয়ালে লিখে গিয়েছিল কয়েকটা নাম, যারা মিথ্যে বলেছিল, যাদের জন্য সে মরে যাচ্ছে। বলেছিল, আমি ফিরব। দাদু থেমে গেলেন। ঘরটা হঠাৎ অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। নিরঞ্জনের বুকের ভেতর একটা শীতল ঢেউ বয়ে গেল। দাদু ধীরে ধীরে আবার বলতে শুরু করলেন, তারপর থেকে মাঝে মাঝে এই গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। রাতের অন্ধকারে বাজারে দেখা যেত এক বৃদ্ধা সবজির দোকান নিয়ে বসে আছে, নিঃশব্দে সবজি বিক্রি করছে। কেউ যদি সেখান থেকে শ্রাদ্ধের শাক কিনে নিয়ে আসে, তবে সেই শাক ধীরে ধীরে বিষের মতো শরীরে ঢোকে। আমাদের মধ্যে যারা সেই সাক্ষ্য দিয়েছিল তারা একে একে নিঃশেষ হয়ে গেল। কেউ রহস্যজনক জ্বরে, কেউ অন্তর্গত রোগে, কিন্তু ডাক্তার ধরতে পারেনি। একে একে সব শেষ হয়ে গেছে, শুধু আমি বেঁচে আছি। সেই কারণেই আমি এতদিন বাড়ির বাইরে পা রাখিনি। এ বাড়ি বন্ধন করে নিয়েছিলাম, এখানেই থেকেছি দরজা টেনে। দাদুর গলা কেঁপে গেল, কপালে ঘাম। তিনি আরো বললেন, আর তুই কিনে এনেছিলিস তার শাক ইন্দুবালা বুড়ির কাছ থেকেই। আমি যে মুখে তুলেছি তা ভাবতেও পারিনি। তুই কেন ওখানে থামলি রে দাদু ভাই, কেন থামলি? নিরঞ্জনের সারা শরীর শিউরে উঠল। বুকের গভীরে একটা ঘৃণা আর আতঙ্ক জমে উঠল একসঙ্গে। সে ফিস ফিস করে বলল, দাদু, তুমি কেন এমনটা করেছিলে? তুমি তো আমার চোখে আদর্শ মানুষ ছিলে। কি পাপ করেছিলে তুমি, কি পাপ করেছিলে? ক্ষমা কর যদি পারিস। তখন তো ঠাকুমাকে বাঁচানোর জন্য আমি পাপ করেছিলাম, কিন্তু পাপের শাস্তি ফাঁকি দেওয়া যায় না রে। আজ শাস্তি আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে। যতই আমি জীবন থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করি না কেন, এই দিনটা একদিন আসবে আমি জানতাম। তবে তুই এখানে থাকিস না রে দাদু ভাই, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যা। আমায় এই দেশের বাড়ি সবকিছু ভুলে যা, তোর ভালোর জন্যই বলছি।
নিরঞ্জন কিন্তু যেতে পারল না। দাদুর পাশে বসে রইল নিঃশব্দে। হরিহর মুখ ভার করে বসে আছে। চোখে মুখে কেমন একটা ছায়া নেমে এসেছে। বিকেলের আলো ক্রমে ম্লান হয়ে গিয়ে ঘরটা কেমন অদ্ভুত ঠান্ডায় ঢেকে ফেলল। দাদুর শরীরটাকে দেখে নিরঞ্জনের বুকের ভিতরটা হঠাৎ কেঁপে উঠল। এইমাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই এক সময়কার বলিষ্ঠ দেহ যেন চোখের নিমেষে শুকিয়ে যাচ্ছিল। হাতে পায়ে মাংস গলে গিয়ে হাড়ের রেখা ফুটে উঠছে, বুকটা ঢেবে যাচ্ছে, চোখের কোটর গভীর হয়ে অদ্ভুত গহ্বরের মতো শূন্যতা নিচ্ছে। দাদুর ঠোঁট শুকিয়ে সাদা, ত্বক কেমন ছাইরঙা হয়ে উঠেছে। নিঃশ্বাসের শব্দ ফিসফিসে, প্রতিটি নিঃশ্বাস যেন যুদ্ধ করে বেঁচে থাকা। এই ভয়াবহ পরিবর্তন দেখে নিরঞ্জনের সমস্ত রক্ত যেন জমে গেল। সে মুখ খুলে ডাকতে গেল, অথচ কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। হরিহর হতভম্ব মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ঘরে মৃত্যুর এক অদৃশ্য গন্ধ ছড়িয়ে পড়েছে, সেই গন্ধ যা আগে কখনো পায়নি নিরঞ্জন। হঠাৎ দাদু চোখ আধখোলা করে তাকালেন নিরঞ্জনের দিকে। কাঁপা হাতে তার হাতটা ধরে টেনে নিলেন নিজের বুকের কাছে। ফিসফিসে কণ্ঠে শেষ শক্তিটুকু জড়ো করে বললেন, মনে রাখিস, জীবনে কখনো কাউকে ঠকিয়ে কারো সর্বনাশ করে নিজের ভালো করার কথা ভাবিস না। পাপের ঋণ মিটিয়ে দিতে হয় শরীর দিয়ে, প্রাণ দিয়ে। কথাগুলো যেন শেষ নিঃশ্বাসের সাথে মিলিয়ে গেল। মুহূর্তেই দাদুর চোখের আলো নিভে গেল, মাথাটা একপাশে কেঁপে পড়ল। নিরঞ্জনের কোলের উপর পড়ে রইল এক বিকৃত শুকিয়ে যাওয়া হাড়ের কাঠামো। লন্ডনে ফিরে আসার সময় নিরঞ্জন কারোর সঙ্গে কিছু কথা বলেনি। বুকের মধ্যে ভারী শোক আর এক অদ্ভুত আতঙ্ক চাপা দিয়ে নীরব থেকেছে। ঠিক করে নিয়েছে ফিরে আর কখনো আসবে না ছাতিমতলায়। তবু ফেরার পথে যখন সেই ফাঁকা সবজির বাজারটা পার হচ্ছিল, তখন হঠাৎ কানের একেবারে কাছে যেন ভেসে এলো এক মৃদু ফিসফিসে ডাক। সাপে নিবি বাজা, হায় আমার কাছে টাটকা শাক সবজি আছে। মুহূর্তে শরীরের সমস্ত লোম খাড়া হয়ে উঠল নিরঞ্জনের। পিছন ফিরে তাকানোর সাহস পেল না। দ্রুত পা চালিয়ে সোজা এগিয়ে গেল বর্ধমান স্টেশনের দিকে। ট্রেন ছাড়ল, জানলার বাইরে পিছিয়ে যেতে লাগলো ছাতিমতলার মাটি। আর কখনো ফিরে তাকায়নি সে। শুধু বুকের গভীরে রয়ে গেল এক শীতল শিক্ষা, অন্যায় ঋণ কোনোদিন চাপা থাকে না। শুনলেন শঙ্কর সাধুখার কলমে ভয়ের গল্প ছাতিমতলার সবজি বাজার। আমাদের আজকের এই নিবেদন আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন, তাহলে আপনার জন্য আজও থাকছে একটি প্রশ্ন।
আচ্ছা বলুন তো, বর্ধমান স্টেশন থেকে ছাতিমতলার ঘোষবাড়ির দূরত্ব কতটা ছিল? প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন লক্ষ্মীকান্ত সামন্ত, শেখ মুস্তাকিন, রত্না সরকার, ঈশানী বিশ্বাস, মানস জানা, স্বরূপ সাধুখা, রাকিব, শঙ্কর মণ্ডল, পূজা মণ্ডল, মিলন দোলাই, সার্থক মণ্ডল, হেমন্ত মণ্ডল, সুষমা মণ্ডল, তাপস দাওয়ান, স্নেহা, সমর ধারা, রাধারানী, ইনজামুল, আজিজউদ্দিন খান, শুভঙ্কর দাস, শেখ হাসান, বিট্টু মোল্লা এবং অঞ্জলি মাঝি। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে নিয়মিত জুড়ে থাকার জন্য। যারা আমাদের গল্পগুলি ভালোবাসেন তারা অবশ্যই আমাদের আরও দুটি চ্যানেল অল ডে সাসপেন্স এবং পিশাচ পর্ব অডিও স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুদর্শন আবার হাজির হব একটা টানটান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর গ্রাম বাংলার ভূতের গল্পের সাথে আগামী এপিসোডে। শুভ বিজয়া দশমীর একরাশ ভালোবাসা আর বড়দের চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই বিশেষ নিবেদন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।